এটা কেন হলো, কি কারণে? শুধু কি ইরানকে জব্দ করতে? আর ইসলামিক ন্যাটো যখন করছো ভাই, তখন ইরান কেন বাদ? তাহলে কাকে জব্দ করতে? জল্পনা বিতর্ক চারিদিকে একবার হই হই ব্যাপার, ইসলামিক ন্যাটো হয়ে গেছে। কিন্তু ভারত এই কাজটা খুব গোপনেই করে দিয়েছে। পাকিস্তানের সঙ্গে চুক্তি করে কাউন্টার টেররিজমে একসঙ্গে কাজ করবে। ভেবে দেখুন, ইরানকে বাদে অত বড় একটি মুসলিম কান্ট্রি, সেই ইরানকে বাদে কিভাবে একটা ইসলামিক ন্যাটো হয়ে যাচ্ছে মশাই। আর হচ্ছে একবার ভেবে দেখুন, সেই ন্যাটোটা কিন্তু ইরানের বিরুদ্ধেই কাজ করছে। 2025-এর মে মাসে তখন থেকেই ভারত জানতো যে এই তুরস্ক ভারতকে কাঠি করতে পাকিস্তানকে ঠিক বেছে নেবেই। তুরস্কের যে ব্যথা, যেখানে ব্যথা, ঠিক সেই জায়গাটাই টিপে দিয়েছিল ভারত। কি করবে ভারত? ভারত অনেকদিন আগেই যা করার করে দিয়েছে মশাই। ভারত করেছে বলেই তো আজকে একসঙ্গে আসতে হলো ওদেরকে, তাই না? আর যেটা করেছে ভারত, সেটা একদম চুপচাপ করেছে। গত শুক্রবার মেক্কায় সৌদি আরব, পাকিস্তান এবং তুরস্ক এই তিনটে দেশ মিলে একটি ডিফেন্স প্যাক্টে সাইন করেছে। আর এরপর থেকেই জল্পনা ছড়িয়ে পড়েছে যে ইসলামিক ন্যাটো তৈরি হয়ে গেল। দেখুন, এই যে ইসলামিক ন্যাটো, বিশেষ করে তুরস্ক এবং পাকিস্তান যে একটি ডিফেন্স প্যাক্টে সাইন করবে, এটা কিন্তু আজ থেকে নয়, অনেক দিন আগে থেকেই ভারতীয় গোয়েন্দারা এবং ভারতের ভূ রাজনৈতিক নীতি নির্ধারকেরা আগে থেকেই জানতেন। আর সে কারণেই কিন্তু বিভিন্ন পদক্ষেপও তারা শুরু করে দিয়েছিলেন। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি যে দেখছেন যে তুরস্ক, পাকিস্তান, সৌদি তারা একটা প্যাক্টে চলে এসছে, ইসলামিক ন্যাটো টাইপের হয়ে গেছে। অনেকেই বলছেন নাকি এটাকে ইসলামিক ন্যাটো। কিন্তু এটা কেন হলো, কি কারণে? শুধু কি ইরানকে জব্দ করতে? আর ইসলামিক ন্যাটো যখন করছো ভাই, তখন ইরান কেন বাদ? তাহলে কাকে জব্দ করতে? নাকি সৌদি আরব মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা আর পাচ্ছে না, তাই তুরস্কের দিকে হেলছে? আগে থেকেই তো পাকিস্তানের সঙ্গে তাদের ডিফেন্স প্যাক্ট ছিল 2025-এ, আপনারা জানেন। কিন্তু নতুন করে তুরস্ক কেন এখানে এসে মাথা গলালো? তার কারণ আছে। তার কারণ কিন্তু অনেক গভীর মশাই। আর এর কারণের নেপথ্যে অবশ্যই রয়েছে ভারত। কেন বলছি? জানতে হলে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা, সবটাই আপনাদের সামনে, চোখের সামনে পরিষ্কার হয়ে যাবে, কথা দিলাম। শুরু করছি রণক্ষেত্র, আপনাদের সঙ্গে রয়েছে আমি নারায়ণ। আজ আমাদের হেডলাইন যে পাওয়ার উইদাউট নয়েজ। কত চেল্লামেল্লি হচ্ছে না, তুলকালাম পড়ে গেছে, জল্পনা বিতর্ক চারিদিকে একবার হই হই ব্যাপার, ইসলামিক ন্যাটো হয়ে গেছে। কিন্তু ভারত এই কাজটা খুব গোপনেই করে দিয়েছে। ভাবছেন ভারত কোথা থেকে এলো? ইসলামিক ন্যাটো তো ভারত নেই। আগে ইসলামিক ন্যাটো হয়েছে কেন? এই যে তুরস্ক আর পাকিস্তান এক জায়গায় এসে কোনো একটা সামরিক চুক্তিতে আবদ্ধ হলো কেন? এই প্রশ্নের উত্তরটাই আজকে আপনাদের এই এপিসোডে দেব। আর সেটা খুব সন্তর্পণে করে গেছে ভারত। চলুন শুরু করছি আজকের রণক্ষেত্র। প্রথম স্লাইডেই আপনার জন্য আমি রেখেছি সেই খবরটি। দ্য নিউ ইয়র্ক টাইমস হেডলাইন্স করেছিল যে সৌদি আরবিয়া, টার্কি এবং পাকিস্তান সাইন জয়েন্ট ডিফেন্স প্যাক্ট। কি রয়েছে এই ডিফেন্স প্যাক্টে? আপনারা ইতিমধ্যেই অনেকেই জেনে গেছেন যে একটি দেশকে হামলা করলে নাকি ওই হামলা প্রতিটি দেশের ওপরই হয়েছে বলে মেনে নেওয়া হবে। Turkey and Saudi Arabia and Pakistan signed a new pact on Friday, committing to collective defense against attacks on any of the three nations. Saudi Arabia said in an agreement that could reshape the strategic layout of the Middle East. বলছে যে কোনো একটি দেশে যদি হামলা হয় তাহলে কিন্তু তিনটি দেশের ওপরই হামলা বিবেচনা করা হবে, এবং যে দেশ কোনো একটি ইন্ডিভিজুয়াল দেশকে হামলা করেছেন, ধরুন আমি ধরে নিচ্ছি একটা উদাহরণ দিয়ে, এই মুহূর্তে সৌদি আরবে ইয়েমেনের হুতি গোষ্ঠী এবং ইরাকের যে বলা হচ্ছে ইরানের মিলিশিয়া গোষ্ঠী, তারা নাকি হামলা চালাচ্ছে। আর যদি এবার সৌদি আরবের ওপর ইয়েমেনের হুতি গোষ্ঠী হামলা চালায়, তাহলে ইয়েমেনে হামলা চালানোর অধিকার থাকবে পাকিস্তান এবং তুরস্কেরও।
আদৌ কি তারা করবে এটা? দেখুন, এখনো বলছে যে দ্য টেক্সট অফ দ্য এগ্রিমেন্ট ওয়াজ নট মেড পাবলিক। এখন এটা পাবলিক করা হয়নি, তাই প্রকাশ্যে আসেনি অ্যাকচুয়ালি ওই ডিফেন্স প্যাক্টে কি কি রয়েছে। কিন্তু বিভিন্ন পক্ষের যে দাবি সেগুলো আপনাদের সামনে আমি তুলে ধরছি, যে কোন দেশ কি জানালো এই ডিফেন্স প্যাক্টের পর। মেকিং ইট আনক্লিয়ার হোয়াট দ্য পার্টিস obligations are, এখনো পর্যন্ত ক্লিয়ার নয়, বাট দ্য পাকিস্তান ফরেন মিনিস্ট্রি সেড ইন এ স্টেটমেন্ট দ্যাট দ্য প্যাক্ট, পাকিস্তানের ফরেন মিনিস্ট্রি একটি স্টেটমেন্ট, একটি বিবৃতি দিয়েছে যেখানে তারা বলছে যে স্টাইপুলেটস দ্যাট এনি আর্ম অ্যাটাক এগেনস্ট এনি ওয়ান অফ দ্য থ্রি স্টেট শ্যাল বি রিগার্ডেড অ্যাজ অ্যান অ্যাটাক এগেনস্ট দেম অল। এই কথাটা অ্যাকচুয়ালি পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেই কিন্তু এই বিবৃতি জারি করা হয়েছে, যে যদি কোনো একটি দেশে হামলা হয় তাহলে সেটা তিনটি দেশের ওপরই হামলা বলে মেনে নেওয়া হবে, বিবেচনা করা হবে। প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান অফ টার্কি, তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান, who traveled to Saudi Arabia to sign the agreement, said in a post on social media that its implementation could include joint defense industry project and counter-terrorism operation. এরদোগান তিনি তার এক্স পোস্টে লিখেছেন যে এটা সেরকমভাবে কোনো সামরিক চুক্তি নয়, তবে সামরিক ক্ষেত্রে যে প্রজেক্টগুলো রয়েছে সেগুলো আমরা একসঙ্গে এবার কাজ করব। মানে হয় না, অস্ত্র শস্ত্র তৈরিতে এবার একসঙ্গে তারা কাজ করবে। আর কি কাজ করবে একসঙ্গে? কাউন্টার টেররিজমে, পাকিস্তানের সঙ্গে চুক্তি করে কাউন্টার টেররিজমে একসঙ্গে কাজ করবে। ভেবে দেখুন, দেখুন তুরস্কের যেই মনোভাব ছিল সেটা সবাই জানে। আরে একই তো পতাকা, শুধু এদেরটা একটু সবুজ সবুজ, ওদেরটা একটু লাল লাল, এদেরটা একটু সাদা আছে, ওদেরটায় নেই, এদেরটায় চাঁদ আর তারা আছে, ওদেরটাতেও চাঁদ আর তারা আছে, শুধু দুটো ভূখণ্ড আলাদা কিন্তু সবটাই প্রায় এক। আর সেই জন্য তুরস্ক আর পাকিস্তান এক জায়গায় চলে আসাতে কারোর কোনো মাথা ব্যথা হয়নি। মানে এটা ভবিতব্যই ছিল, এটা জানাই ছিল যেটা হবেই। ভারত তো অনেক আগে থেকেই জানতো, যেটা আপনাদের শুরুতেই বললাম। দেখুন এখানে দাঁড়িয়ে সৌদি, আমি কি কি জানালাম, প্রথমত জানালাম পাকিস্তান কি জানিয়েছে আর এরদোগান কি দাবি করেছে। এবার আপনাদের জানাচ্ছি সৌদি কি দাবি করেছে। বলছে স্টিল সৌদি আরবিয়া হ্যাজ মেনটেইনড দ্যাট দ্য এগ্রিমেন্ট ইজ মোর ফর ডিটারেন্স অ্যান্ড নট এ মিলিটারি অ্যাক্সেস। ইট ডাজ not come at the expense of kingdom's strategic and strong relations at the Gulf, Arab and international levels, a Saudi statement said. বলছে উপসাগরীয় স্ট্র্যাটেজিকের ভিত্তিতে কিন্তু এই ধরনের কোনো রকম যৌথ এগ্রিমেন্ট করা হয়নি, আর এটা কোনো মিলিটারি অ্যাক্সেসও নয়, সৌদি বলছে। কিন্তু ইরান প্রতিক্রিয়া জানিয়েছে, ইরান প্রতিক্রিয়া জানিয়েছে এবং আপনি ভেবে দেখুন যে ইসলামিক ন্যাটো হচ্ছে, অথচ ইরানকে বাদে, অত বড় একটি মুসলিম কান্ট্রি তাকে বাদ দিয়েই ইসলামিক ন্যাটো হচ্ছে, আর সেই ন্যাটো কাজ করবে ইরানের বিরুদ্ধেই। যদিও সৌদি বলছে না, কিন্তু গল্পটা অনেকটা তেমনই। যদি না হতো তাহলে ইরান এই ধরনের প্রতিক্রিয়া দিত কেন? বলছে দ্য সৌদিজ শুড নো দ্যাট এ পেপার এগ্রিমেন্ট উইথ টার্কি অ্যান্ড পাকিস্তান ডাজ নট ব্রিং দেম সিকিউরিটি। বলছে টার্কি এবং পাকিস্তানের সঙ্গে একটি কাগজে এগ্রিমেন্ট সৌদিকে কিন্তু নিরাপত্তা দেবে না। বলছে জাস্ট অ্যাজ ইয়ার্স অফ ইউনিল্যাটারাল মিল্কিং অফ দ্য আমেরিকানস ডিড নট ব্রিং দেম সিকিউরিটি। কয়েক দশক, কয়েক বছর ধরে যেরকম আমেরিকানদের ব্যবহার করে তারা শোষণ করেছে আমেরিকানদের, বলছে সেটা করেও নিরাপত্তা আসেনি সৌদি আরবের। যদি আসতো তাহলে ইরান সৌদি আরবের ইউএস বেস ক্যাম্পগুলোতে কীভাবে হামলা চালাতো, এই মুহূর্তে হুতি গোষ্ঠীগুলো সৌদি আরবে কীভাবে হামলা চালাচ্ছে, আমেরিকা কি করছে। আরে আন্তর্জাতিক বিশ্লেষকরা মশাই এটাই তো বলছে যে সৌদি আরব হঠাৎ কেন পাকিস্তানের সঙ্গে ছিল তাদের খুব একটা অস্ত্রশস্ত্র নেই, সেই কারণে পাকিস্তানের সঙ্গে ঝুঁকেছিল, তারা টাকা দিত, পাকিস্তানে অস্ত্র দিত। কিন্তু তুরস্ক কেন, তুরস্ক কেন? তার কারণ হচ্ছে সৌদি আরবও বুঝে গেছে যে ডোনাল্ড ট্রাম্পের মার্কিন যুক্তরাষ্ট্র আর আমাদের বাঁচাতে আসবে না, তাই আমাদের একটা ভিন্ন পথ খুঁজতে হবে। এই মুহূর্তে ডলারেরও ঘাটতি, আপনারা জানেন ডলারেরও ঘাটতি, সৌদিতেও ডলার নেই, ইউএইতেও ডলার নেই। এই অবস্থায় দাঁড়িয়ে ইব্রাহিম রেজাই, এ মেম্বার অফ ন্যাশনাল সিকিউরিটি কমিশন,
তিনি এক্সে এমনটাই লিখেছেন যে সৌদি আরব যদি ভাবে যে তুরস্কের পা ধরে বেঁচে থাকবে, পারবে না, তাদের নিরাপত্তা হবে না। তার কারণ সৌদি যেভাবে ইরানের সঙ্গে প্রতারণা করেছে তার বদলে কোনো কিছুই কিন্তু মার্জনীয় নয়, এমনটাই বলছে ইরান। দেখুন, ভারত কিন্তু এতে জব্দ হবে। অনেকেই বলছে, অনেক আন্তর্জাতিক বিশ্লেষকরাও বলছে যে এই ধরনের ইসলামিক ন্যাটো হলে পাকিস্তান অনেকটা সুবিধা পেয়ে যাবে, বিশেষ করে এই দক্ষিণ এশিয়ায়। যখন ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ হবে তখন কিন্তু পাকিস্তান পাবে মাইলেজ, ভারত পাবে না। আমি বলছি না, দ্য প্রিন্ট একটি ওপিনিয়ন আর্টিকেল লিখেছে, যেখানে তারা যেটা লিখেছে সেটা আপনাদের আমি একদম বাংলায় পয়েন্ট করে তুলে ধরেছি আপনাদের সামনে। হেডলাইনটা আগে দেখুন কি বলছে। পাকিস্তান টার্কি সৌদি প্যাক্ট ইজ নট ডিপ্লোম্যাসি অ্যালোন, ইট এফেক্টস ইন্ডিয়াস মিলিটারি স্ট্র্যাটেজি। অবশ্যই ইন্ডিয়ার মিলিটারি স্ট্র্যাটেজিতে এটা প্রভাব ফেলবে। কিভাবে ফেলবে বলছে, ভবিষ্যতে ভারত পাকিস্তান সংঘর্ষ হলে সেটা আর লম্বা যুদ্ধ হবে না, খুব তাড়াতাড়ি আন্তর্জাতিক চাপ এসে যুদ্ধ থামিয়ে দেওয়া হবে। বুঝতে পারছেন? কারণ ওদিকে মার্কিন যুক্তরাষ্ট্র আছে, তিনি আগে থেকেই পাকিস্তানের একজন হত্যাকর্তা, বিধাতা বলতে পারেন। পাকিস্তানে যদি কিছু অ্যাকচুয়ালি পাকিস্তানের যে সময়ে ওই পেহেলগাম অ্যাটাক হয়েছিল, অপারেশন সিন্দুর আমাদের হয়েছিল 2025 এপ্রিলে হয়েছিল পেহেলগাম অ্যাটাক, মেতে হয়েছিল অপারেশন সিন্দুর, মনে আছে? সেই সময় মার্কিন যুক্তরাষ্ট্র, ডোনাল্ড ট্রাম্প, তিনি কেন এত উঠে পড়ে লেগেছিলেন যুদ্ধ থামানোর জন্য জানেন? একের পর এক মার্কিন ডিফেন্স সিস্টেমগুলোকে আমরা ভেদ করে ফেলছিলাম আর সত্যটা বিশ্বের কাছে উঠে আসছিল, সেটা নিতে পারেনি ডোনাল্ড ট্রাম্প। আর সেই কারণেই তড়িঘড়ি তাকে বলতে হয়েছে যে পাকিস্তান তোমরা ক্ষমা চেয়ে নাও ভারতের কাছে, না হলে তারা হামলা থামাবে না। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। এই মুহূর্তে দাঁড়িয়ে আরও তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ পাকিস্তানের সঙ্গে তুরস্ক আছে। সেই সময়ও তুরস্ক সাপোর্ট করেছিল পাকিস্তানকে, তুরস্কর ড্রোন নিয়েই তারা হামলা চালিয়েছিল ভারতের অনেকগুলি জায়গায়, বিশেষ করে কাশ্মীরে। বলছে এরপর সৌদি আরব আগে নিরপেক্ষ মধ্যস্থতাকারী ছিল। যখন অপারেশন সিঁদুর হয়েছিল সেই সময় সৌদি আরব, যেহেতু ভারতের খুব ভালো বন্ধু দেশ, তারা কিছু কথা বলেনি, তারা চুপচাপ ছিল, তারা দেখছিল পরিস্থিতি, তারা নজরে রেখেছিল। কিন্তু এখন সে পাকিস্তানের সঙ্গে চুক্তিবদ্ধ মিত্র, তাই সৌদি আরও দ্রুত হস্তক্ষেপ করবে যুদ্ধ থামানোর জন্য। একদিকে সৌদি ভারতেরও বন্ধু দেশ, আর অন্যদিকে ডিফেন্স প্যাক্টও তারা আবদ্ধ রয়েছে পাকিস্তানের সঙ্গে। তাহলে সৌদির কি করণীয় হবে? যখন ভারত পাকিস্তানের যুদ্ধ হবে তখন সৌদি বলবে, না বাবা তোমরা থেমে যাও, আর বাড়িও না এই যুদ্ধ। যদি বেড়ে যায় তাহলে তাদের মাথায় বাজ। ফলে ভারতের হাতে সময় কম থাকবে। ভারত যে লক্ষ্যগুলো অর্জন করতে চায়, বিশেষ করে শত্রুকে দুর্বল করা, সুবিধা নেওয়া এবং ফলাফল দেখানো যে দেখুন কি করে ফেললাম, এই বিষয়টা আর ভারতের ওপর হবে না বলেই দ্য প্রিন্ট বলছে। সেগুলো কে লিখেছে? এটা ব্রিগেডিয়ার অনিল রমন, একজন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার অনিল রমন, তিনি লিখছেন এটি। বলছে সেগুলি করতে সময় লাগে, সময় কমে গেলে ভারতের কাজ কঠিন হয়ে যায়। পাকিস্তান শুধু টিকে থাকলেই হয় যতক্ষণ না যুদ্ধ থামে। হামলা তাদের ওপর হোক কোনো যায় আসে না, তারা শুধু যুদ্ধে টিকে থাকলেই হবে, এমনটাই বলা হচ্ছে। আর ভারতকে যত তাড়াতাড়ি সম্ভব ভারতকে দমিয়ে দেওয়া হবে, আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা হবে ভারতের ওপর যে আর যুদ্ধ করো না। এটা আরও বেশি হবে। অপারেশন সিন্দুরে যেটা হয়েছে সেটা কিছুই নয়, হয়তো অপারেশন সিন্দুর আরও অনেক দিন ধরে চলেছিল, এবার যদি ভারত পাকিস্তানের যুদ্ধ হয় ততদিনও আর যুদ্ধ হবে না, এমনটাই কিন্তু মূল্যায়ন করা হচ্ছে। বলছে চীন থেকে পাকিস্তানের প্রধান অস্ত্র সরবরাহকারী যেমন বিমান, মিসাইল, রেডার ইত্যাদি তো রয়েছে, এবার তুরস্ক স্বঘোষিতভাবে, তখন তো মানে গোপনে গোপনে ড্রোন পাঠিয়েছিল, এবার ড্রোন, ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার, যোগাযোগ ব্যবস্থা, নৌবাহিনী, জিনিসপত্র ইত্যাদি সবই দেবে এবং প্রকাশ্যে গোটা বিশ্বকে জানিয়ে। সৌদি অর্থ দেবে যাতে পাকিস্তান তাড়াতাড়ি অস্ত্র কিনতে পারে। আর এতে পাকিস্তান যুদ্ধের সময় অস্ত্র ও সরঞ্জামের জন্য চীন ছাড়াও আরও একটি চ্যানেল পেয়ে গেল। ছোট যুদ্ধে যে কতগুলি অস্ত্র গোলা টিকে থাকে সেটাই জয় পরাজয় নির্ধারণ করে।
বুঝতে পারছেন? আর এইখান থেকে তারা অপারেশন সিন্দুরের সময় যুদ্ধ না জিতেই যেমন ভ্যালেন্ডা পিটিয়েছিল গোটা বিশ্ব জুড়ে যে আমরা জিতে গেছি, এই জিনিসটা করতে তাদের আরও সুবিধা হবে। এই মিথ্যাটা বিশ্বকে বোঝাতে তাদের আরও সুবিধা হবে, এটাই বলছে। চীন ও তুরস্কের প্রযুক্তি মিলে পাকিস্তান ভারতের সেনা চলাচল, লজিস্টিক্স, সদর দপ্তর ইত্যাদি আরও ভালোভাবে দেখতে ও আঘাত করতে পারবে। তাতে কিচ্ছু যায় আসে না ভারতের। কেন যায় আসে না সেটাও আপনাদের আজকে বলবো। ড্রোন, ইলেকট্রনিক জ্যামিং এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের কারণে ভারতের বড় সদর দপ্তর বা লজিস্টিক কেন্দ্রগুলো আরও ঝুঁকিতে পড়তে পারে। স্বাভাবিক বিষয়। পাকিস্তানের নেতৃত্ব এখন ভাবতে পারে সৌদি ব্যাকআপ আছে, ওরা টাকা দেবে, তুরস্ক অস্ত্র দেবে, আচ্ছা চীনও আমাদের বিমান, মিসাইল, রাডার দেবে, তাই একটু ঝুঁকি নিলে ক্ষতি কি? যুদ্ধ শুরু করলেই বাইরে থেকে চাপ এসে থামিয়ে দেবে। বুঝতে পারছেন? এবার ওই যে চিমটি কাটা বলে না, চিমটি কাটা পেহেলগামে যেটা হয়েছিল, ওটা তো আঘাত করা, একদম সন্ত্রাসবাদী ছড়িয়ে দিয়ে একটা ভ্যালিতে যেখানে পর্যটকরা রয়েছে, সেখানে কোনো সেনাবাহিনী নেই, এমন জায়গায় সন্ত্রাসবাদী কার্যকলাপ চালালো। এটা তো বলতে পারেন আরো অনেক বড় ঘটনা। কম সংখ্যক জঙ্গি পাঠিয়ে ইতি তারা এই ধরনের চিমটি কাটার মতন ডিস্টার্ব কিন্তু ভারতকে এবার প্রতিনিয়ত করতে পারে। কেন? তার কারণ এই যে বলছে আমাদের কাছে তো সৌদির টাকা আছে, আমাদের কাছে তুরস্কের অস্ত্র আছে, চীনের র্যাডার আছে, কি যায় আসলো, দেব ভারতের উপর হামলা করতেই পারে। আর এর ফলে কি হবে? এর ফলে পাকিস্তান আগের চেয়ে সহজে উত্তেজনা বাড়াতে পারে। অর্থাৎ বড় যুদ্ধ না হলেও ছোটখাটো সংকট কিন্তু লেগেই থাকবে বলে দ্য প্রিন্টে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার অনিল রমন তিনি কিন্তু এটা মূল্যায়ন করেছেন। আর এখানে দাঁড়িয়ে ভারতও কিন্তু প্রতিক্রিয়া জানিয়েছে এই প্যাক্টের বিরুদ্ধে। কি বলছে? ক্লোজলি ফলোয়িং ডেভেলপমেন্ট, ইন্ডিয়া রিঅ্যাক্টস টু টার্কি পাকিস্তান সৌদি ডিফেন্স প্যাক্ট। কি বলেছেন রণধীর জয়সওয়াল? অ্যাড্রেসিং ইনকোয়ারিজ ডিউরিং এ উইকলি মিডিয়া ইন্টারঅ্যাকশন, MEA স্পোকসপারসন রণধীর জয়সওয়াল অবজার্ভ, বলছেন দিস ইজ অলসো এ ডেভেলপমেন্ট দ্যাট উই আর ক্লোজলি ফলোয়িং। আমরা খুব সামনে থেকে বিষয়টা নজরদারি চালাচ্ছি, পর্যবেক্ষণ করছি, অ্যান্ড উই শ্যাল কিপ ইউ আপডেটেড। এবং সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন আপনাদের আগামীতে এই নিয়ে আপডেট দেওয়া হবে যে ভারত কি করছে। দেখুন, যারা জানেন না তাদের জন্যই আমি আজকে এই ভিডিওটা করছি। অ্যাকচুয়ালি এই যে ইসলামিক ন্যাটো বলা হচ্ছে যাকে, এই তুরস্ক, সৌদি এবং পাকিস্তান এই এক মেরুতে এসে অবস্থান করছে, এটা কিন্তু ভারত জানতো। ভারত অনেক আগে থেকেই জানতো। আর এই যে বলছেন না রণধীর জয়সওয়াল সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছেন যে আমরা খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছি বিষয়টা, এই পর্যবেক্ষণ তাদের এই সাইন হয়ে যাওয়ার পর থেকে শুরু হয়নি মশাই। এই পর্যবেক্ষণ অনেক আগে থেকে শুরু হয়েছে, বলতে গেলে পেহেলগাম অ্যাটাকসের পর থেকেই শুরু হয়েছে। কেন? তার উদাহরণ আপনাদের সামনে আমি তুলে ধরছি। বলছে কি, তার আগে আপনাদের দেখিয়ে দিই যে এই যে হয়ে গেল তুরস্ক পাকিস্তান এক শিবিরে চলে আসলো, মানে একদম ঘোষিতভাবে স্বঘোষিতভাবে তারা একটা ডিফেন্স প্যাক্টে চলে আসলো। এখান থেকে দাঁড়িয়ে তাহলে ভারতের কি করা উচিত? পাকিস্তান তো অনেক সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছে, তারা চাইলেই এখন ভারতের উপর হামলা করতে পারে, চিমটি কাটার মতন, যখন তখন যেখানে সেখানে হামলা করে দিতে পারে, এমনটাই মূল্যায়ন করা হচ্ছে। তাহলে ভারতের কি করা উচিত? দেখুন, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট AV শিবানে এই সেই ব্যক্তি, তিনি লিখেছেন কনজারভেশনে যে দ্য এমার্জিং টার্কি পাকিস্তান সৌদি ডিফেন্স প্যাক্ট স্ট্র্যাটেজিক ইম্পারেটিভস ফর ইন্ডিয়াস রেসপন্স। ইন্ডিয়ার প্রতিক্রিয়াটা ঠিক কেমন হওয়া উচিত এইটা আপনাদের সামনে আগে আলোচনা করছি। বলছে প্রথমত সামরিক দিক থেকে শক্তিশালী হওয়া উচিত। কি করে? যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, বলছে দ্রুত আধুনিকীকরণ। পাকিস্তান তুরস্কের ড্রোন ও ইলেকট্রনিক অস্ত্র পাচ্ছে, ভারতকে আরও দ্রুত নিজের ড্রোন, কাউন্টার ড্রোন ব্যবস্থা, ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র আরও বাড়াতে হবে। কম সময়ে ফল বের করতে হবে, কারণ এবার যুদ্ধ হলে দীর্ঘায়িত হবে না, আগেই আপনাদের বললাম। তাই আগের আর্টিকেলের মতোই যুদ্ধ হলে সময় কম থাকবে, আর তাই ভারতকে এমন পরিকল্পনা করতে হবে যাতে খুব অল্প সময়ের মধ্যেই পাকিস্তানের ওপর বড় ধাক্কা তারা আনতে পারে। আত্মনির্ভর এবং বাইরের কেনা, বলছি নিজেদের অস্ত্র শিল্প গড়ে তোলার পাশাপাশি জরুরি প্রযুক্তি দ্রুত কেনা বা সহ উন্নয়ন করা দরকার। এই মুহূর্তে ভারত
কোথায় রয়েছে এবং ডিফেন্সে কি কি আপডেট রয়েছে আপনাদের আমি মাঝে মধ্যেই এক একটি করে এপিসোড দিয়ে আপনাদের আমি জানাই। তা সেখান থেকে আপনারা জানেন যে ভারত ড্রোন তৈরি করছে। ইউরোপের সঙ্গে কিন্তু ভারত যে প্রযুক্তির, বিশেষ করে এআই প্রযুক্তি, সেই এআই প্রযুক্তি কিন্তু এবার সামরিক ক্ষেত্রেও ব্যবহার করবে ভারত। রাশিয়া তো রয়েছে, আর রয়েছে আর্মেনিয়া, গ্রিস এবং সাইপ্রাসের মতন দেশ। তাদের সঙ্গেও কিন্তু বিনিময় প্রথায় ভারত অনেক আগে থেকেই জড়িয়ে পড়েছে। কি বলছে? কূটনৈতিক পদক্ষেপও নিতে হবে, সামরিক পদক্ষেপের পাশাপাশি কূটনৈতিক পদক্ষেপও নিতে হবে। কীরকম? যেমন ভারতের সঙ্গে সৌদির সম্পর্ক এখনও খুব ভালো, তেল বিনিয়োগ এবং সেখানে প্রচুর প্রবাসী কাজ করে, অনেক ভারতীয় সেখানে কাজ করে এবং ভীষণ পরিমাণে রেমিটেন্সও আসে ভারতে। রিয়াদকে বোঝানো যে এই চুক্তি যেন ভারত পাকিস্তান বিষয়ে প্রভাব না ফেলে। আশা করি সৌদি এটা এখনও বুঝতে পারছে। যদি ভবিষ্যতে ভারত পাকিস্তানের যুদ্ধ কখনো হয় আবারও, সৌদি কিন্তু নিরপেক্ষই থাকবে, এটা আমি আপনাদের গ্যারেন্টি দিয়ে বলে দিলাম, মিলিয়ে নেবেন। বলছে কি, অন্য উপসাগরীয় দেশগুলির সঙ্গে সম্পর্ক আরও মজবুত করতে হবে, যেমন ইউএই, ওমান, কাতার ইত্যাদির সঙ্গে নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে হবে। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাতার সফর এবং ইউএই সফর আপনারা দেখেছেন। সেই সফর কি শুধু ঘোরার জন্য ছিল মশাই? না, একদমই নয়, বরং তার থেকে অনেক বড়, অনেক গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু সেখানে ছিল, যেটা আপনাদের আমি সেই সময়ই একটি এপিসোডে জানিয়েছিলাম। তুরস্কের প্রতিপক্ষদের সঙ্গে ঘনিষ্ঠ হওয়া, যেমন গ্রিস, আর্মেনিয়া, সাইপ্রাসের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা ইতিমধ্যেই বাড়ানো হয়েছে। আর্মেনিয়াকে ইতিমধ্যেই ভারত অস্ত্র দিতে শুরুও করে দিয়েছে। আপনার আমি দেখিয়েছি আর্মেনিয়ার যে প্রজাতন্ত্র দিবস, সেখানে ভারতের ট্যাঙ্ক নিয়ে কুচকাওয়াজ করতে দেখিয়েছি আমি আপনাদের। আর এটাই হচ্ছে তুরস্ককে সবচেয়ে চাপে রাখার একটা মূল বিষয়। আর এখান থেকেই তো তুরস্ক ভারতের বিরুদ্ধে আরও কিভাবে পদক্ষেপ করা যায় সেই সমস্ত কিছু তারা পর্যালোচনা করছিল। করতে করতে ঢুকে গেল মেক্কায়। বলছে কি, 3 নম্বরে অর্থনৈতিক ও শক্তি নিরাপত্তা, তেল আমদানি আরও বৈচিত্র্যময় করা, রাশিয়া, আমেরিকা এবং আফ্রিকা থেকেও তেল নিয়ে আসতে হবে, শুধু সৌদির ওপর নির্ভর করলে হবে না। কৌশলগতভাবে তেল মজুত করতে হবে। ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ করিডর, যেটাকে আইমেক বলা হয়, সেটা দ্রুত এগিয়ে নিয়ে যেতে হবে, যাতে সৌদির সঙ্গে অর্থনৈতিক স্বার্থ আরও গভীর হয়। বুঝতে পারছেন? আর কি বলছেন? বলছেন চীন পাকিস্তান সম্পর্কে আরও সতর্কভাবে মোকাবিলা করতে হবে, গোয়েন্দাদের আরও অ্যালার্ট হতে হবে, নৌবাহিনীকে আরও আরব সাগর এবং ভারত মহাসাগরে আরও সক্রিয় রাখতে হবে। কোনো রকম সন্দেহভাজন এলিমেন্টস দেখলেই যাতে সঙ্গে সঙ্গে পদক্ষেপ করা হয়, তেমনটাই কিন্তু পরামর্শ দিচ্ছেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল এভি সিভানে। এবার আপনাদের আমি দেখাচ্ছি যে ভারত অনেক, এই যে পরামর্শগুলো তিনি দিয়েছেন না, এই পরামর্শগুলো ভারত কিন্তু অনেক আগে থেকেই কাজে লাগাচ্ছে। বিশেষ করে ঠিক সেই সময় 2025-এর মে মাস, আগে বলি এপ্রিলের কথা, পেহেলগাম অ্যাটাক যখন হলো, তখন কিন্তু ভারত সঙ্গে সঙ্গে কোনো প্রতিক্রিয়া দেয়নি। কিছুদিন পর গিয়ে কিন্তু অপারেশন সিঁদুর শুরু করা হয়েছিল। আর একই সঙ্গে গোটা বিশ্বকে জানানো হচ্ছিল, প্রতিনিধি দল পাঠিয়ে, যে পাকিস্তান কী ধরনের দৈত্য ভূমিকা পালন করছে। এক তো সন্ত্রাসবাদী ঢুকিয়ে তারা সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে, আর অন্যদিকে যখন তাদের ওপর আমরা প্রতিক্রিয়া করছি, মানে সেই সন্ত্রাসবাদীদের ঘাঁটিগুলো আমরা যখন উড়িয়ে দিচ্ছি, তখন পাকিস্তান এসে বলছে আমাদের সাধারণ মানুষকে মেরে ফেললো বসাই, আমাদের সাধারণ মানুষকে মেরে ফেললো। 2 হাত তুলে দিচ্ছে বিশ্বর কাছে, সারেন্ডার করে দিচ্ছে ভারতের কাছে, পায়ে পড়ে বলছে তারা আর যুদ্ধ করবেন না, এবার থামিয়ে দিন। বুঝতে পারছেন? এইরকম একটা দেশ, সেই দেশের মুখোশটা গোটা বিশ্বের কাছে উন্মোচন করে দিয়ে আসা হয়েছে। আর একই সঙ্গে ভারত তখন থেকেই পদক্ষেপ শুরু করে দিয়েছিল। সাইপ্রাস সফর, ভারতের প্রধানমন্ত্রীর সাইপ্রাস সফরই কিন্তু সেই কথা বলে দেয়। পরবর্তীতে সাইপ্রাসের প্রেসিডেন্ট তিনিও দিল্লি সফর করেন। সাইপ্রাস কোথায়? খুব ছোট্ট একটি দেশ, ভূমধ্য সাগরের একটি ছোট্ট দ্বীপ রাষ্ট্র, এই যে। আর তুরস্ক কোথায়? এই হচ্ছে তুরস্ক, আঙ্কারা। বুঝতে পারছেন? সাইপ্রাসের সঙ্গে ভারতের সম্পর্ক কিন্তু খুবই শক্তিশালী হচ্ছে এবং এতদিনে মোটামুটি হয়েও গিয়েছে। দ্য ইকোনমিক টাইমসের এই হেডলাইনটা পড়ুন, যেটা 2025-এর মে মাসের 14 তারিখ ছাপা হয়েছিল। কি বলেছে? নট জাস্ট ট্রাভেল, ইন্ডিয়া প্রেসিং টার্কিস মেনি পেন পয়েন্টস।
মনে পড়ে অপারেশন সিন্দুরের সময় পাকিস্তানকে কিভাবে ড্রোন দিয়ে আর বিভিন্ন প্রযুক্তি দিয়ে সাহায্য করেছিল তুরস্ক। তার বদলে ভারত কি করেছে? ভারত প্রথমত তুরস্কতে ভ্রমণ করতে যাওয়াটাকেই বন্ধ করে দিয়েছিল। বুঝতে পারছেন ভারত থেকে কত সংখ্যক পর্যটক প্রতি বছর তুরস্কতে যেতেন, তারা আর কেউ যায় না। প্রচুর বড় ক্ষতি। আর শুধু এখানেই থেমে থাকেনি ভারত, বরং তুরস্কের যে ব্যথা, যেখানে ব্যথা ঠিক সেই জায়গাটাই টিপে দিয়েছিল ভারত। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। বলছে India has done a realignment of partnership aimed the counterbalancing Turkey's influence. This includes fostering closer ties with Turkey's geopolitical and historical opponents যেমন গ্রিস, আর্মেনিয়া and সাইপ্রাস। বুঝতে পারছেন? In recent years, India has significantly defended defense and strategic ties with Greece. এই বছরই গ্রিসের সঙ্গে একটি আমরা স্ট্র্যাটেজিক টাইজে গেছি। 2023-এ আমরা যৌথ মহড়ায় অংশগ্রহণ নিয়েছিলাম। Signaling growing military cooperation, the two nations have also discussed maritime security and are exploring naval collaboration in the Eastern Mediterranean, in region where Turkey's maritime ambitions have caused friction with Greece and Cyprus. আর অন্যদিকে আর্মেনিয়া, এই যে দেখতে পাচ্ছেন গ্রিস, সাইপ্রাস, আর এটা হচ্ছে আর্মেনিয়া। আর্মেনিয়ার সঙ্গেও কিন্তু আমাদের সম্পর্ক আরও উন্নত হচ্ছে। আমরা ইতিমধ্যেই আর্মেনিয়াকে বেশ কিছু সামরিক অস্ত্র শস্ত্র এবং ভারতের তৈরি ব্রহ্মোস মিসাইল, এই সমস্ত কিছু কিন্তু আমরা আর্মেনিয়াকে দিচ্ছি, বিক্রি করছি। আগামী দিনে সাইপ্রাসের সঙ্গেও কিন্তু এই ধরনের চুক্তি হয়েছে, তাদেরকেও আমরা সামরিক অস্ত্র এগুলো আমরা বিক্রি করব। আর গ্রিসের সঙ্গে কিন্তু আমাদের একটি স্ট্র্যাটেজিক টাইস ইতিমধ্যেই হয়ে গিয়েছে। ভেবে দেখুন একবার, এটা কবে এই খবর ছাপা হয়েছিল? 2025-এর মে মাসে। 2025-এর মে মাসে তখন থেকেই ভারত জানতো যে এই তুরস্ক ভারতকে কাঠি করতে পাকিস্তানকে ঠিক বেছে নেবেই, আর স্বঘোষিতভাবে তারা পাকিস্তানের সঙ্গে একটি ডিফেন্স প্যাক্টে আসবেই। আর সেই জন্য গত 25-এর মে মাস থেকেই আমরা ঠিক তুরস্ককে এইভাবে ঘিরতে শুরু করেছিলাম। বুঝতে পারছেন? যত দিন যাবে তত আরও কোণঠাসা হয়ে পড়বে তুরস্ক। এটা তুরস্ক খুব ভালো মতন জানে এবং এরদোগান খুব ভালো মতন জানে। আর এই কারণেই এরদোগান সুযোগ খুঁজছিল কিভাবে ভারতকে কাঠি করা যায়, কিভাবে ভারতে অস্থিরতা তৈরি করা যায়, কিভাবে ভারতের রাজনৈতিক নেতাদের, ভারতের নীতি নির্ধারকদের মাথা ব্যস্ত রাখা যায়। কিন্তু এরদোগান তিনি এটা জানতেন না যে ভারতের নীতি নির্ধারকরা অনেক আগে থেকেই তুরস্ককে এইভাবে ঘিরতে শুরু করে দিয়েছিল, যেটা এই মুহূর্তেও চলমান। আর কি করবে দেখুন, আরও একটা জিনিস আপনাদের দেখায়। ইন্ডিয়ান মাস্টার মাইন্ডস গত 2025-এর অক্টোবরের 4 তারিখে এই হেডলাইন করেছিল। বলছে ইন্ডিয়া সেন্ডস ওয়ারশিপ নিয়ার টার্কি, ডিফেন্স টাইজ উইথ গ্রিস, সাইপ্রাস অ্যান্ড আর্মেনিয়া। ওয়ারশিপ আমরা ভূমধ্যসাগরে পাঠিয়ে দিচ্ছি মশাই। বুঝতে পারছেন? আর কেন? হেয়ার্স হাউ ইন্ডিয়া অ্যান্ড কাউন্টারিং টার্কিস প্রো পাকিস্তান স্ট্যান্স। 2025-এর অক্টোবরের 4 তারিখ তখন থেকেই তুরস্ক সুযোগ খুঁজছিল কিভাবে ভারতকে কাউন্টার করা যায়। আর সেটা পূরণ হলো কবে? এই গত শুক্রবারে সৌদিতে গিয়ে এরদোগান পাকিস্তানের সঙ্গে ডিফেন্স প্যাক্ট করলো। হ্যাঁ, সৌদিও রয়েছে সেখানে, কিন্তু সৌদির খুব একটা মাথা ব্যথা নেই। সৌদিকে রেখেছে তার কারণ হচ্ছে সৌদির টাকা আছে, তাই। যদি না থাকতো সৌদিকেও রাখতো না, পাকিস্তান আর তুরস্ক মিলেই করে ফেলতো যা করার। দেখুন, ভারতের সঙ্গে এই 3টি দেশ, যে 3টে দেশের কথা আমি আপনাদের বললাম, গ্রিস, সাইপ্রাস এবং আর্মেনিয়া, এই 3টি দেশের সঙ্গে ভারতের কি কি চুক্তি এবং কোন কোন পর্যায়ে দাঁড়িয়ে রয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরি, যেটা এই
আর্টিকেলটা লিখেছে। বলছে ভারত আর্মেনিয়াকে অনেক অস্ত্র দিচ্ছে, আকাশ বিমান বিধ্বংসী বিমান, পিনাকা রকেট, অ্যান্টি ট্যাঙ্ক অস্ত্র, অ্যান্টি ড্রোন প্রযুক্তি ইত্যাদি সমস্ত কিছুই কিন্তু আর্মেনিয়ার সঙ্গে ভাগ করে নিচ্ছে ভারত। অন্যদিকে আর্মেনিয়া তুরস্ক ও আজারবাইজানের সঙ্গে বিরোধে জড়িত। ভারত এখন আর্মেনিয়ার বড় অস্ত্র সরবরাহকারী হিসেবে উঠে আসছে। আর অন্যদিকে গ্রিস যৌথ নৌমহড়া হচ্ছে, গোয়েন্দা তথ্য ভাগাভাগি হচ্ছে, উচ্চ পর্যায়ের সফর হচ্ছে, ভারত গ্রিসকে দূরপাল্লার ক্রুজ মিসাইল দেওয়ার কথাও ভাবছে বলে খবর রয়েছে, যা তুরস্কের মিডিয়া ইতিমধ্যেই এই বিষয়টা নিয়ে চিন্তিত। আর সাইপ্রাসের সঙ্গে প্রধানমন্ত্রী মোদির সফর আপনারা জানেন। মোদির সফরের পর দিল্লি সফরেও আসেন সাইপ্রাসের প্রেসিডেন্ট, এবং এই যে মোদির সাইপ্রাস সফর, সাইপ্রাসের প্রেসিডেন্টের দিল্লি সফর, এই সফরকালে কিন্তু একটি কৌশলগত পরিকল্পনা তৈরি হয়, যেটা 5 বছরের জন্য 2031 পর্যন্ত টার্গেট দেওয়া হয়েছে, যার মধ্যে সাইবার সিকিউরিটি ও সন্ত্রাস বিরোধী সহযোগিতা, সঙ্গে যৌথ নৌমহড়া। সাইপ্রাসের উত্তর অংশ তুরস্ক দখল করে রেখেছে, এটাও আপনাদের বলা দরকার যে সাইপ্রাসের উত্তর অংশ কিন্তু তুরস্ক দখল করে রেখেছে অবৈধভাবে। আর সেখান থেকেই সাইপ্রাসকে সাহায্য করার জন্য ভারত হাত বাড়িয়ে দিয়েছে। কেন? তার কারণ যখন পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হয় তখন তুরস্ক এসে পাকিস্তানকে সাহায্য করে, তাই তুরস্কের শত্রু আমাদের বন্ধু, সোজা কথা। আর এখান থেকে দাঁড়িয়েই বলা হচ্ছে কিভাবে ভারত, মানে এত হইচই আপনারা দেখালাম না, ইসলামিক ন্যাটো কত হইচই মশাই, ইউটিউব খুললেই খালি একাধিক ভিডিও চলে আসছে। এবার একসঙ্গে হয়ে গেল তুরস্ক পাকিস্তান। কি করবে ভারত অনেকদিন আগেই যা করার করে দিয়েছে মশাই। ভারত করেছে বলেই তো আজকে একসঙ্গে আসতে হলো ওদেরকে, তাই না? আর যেটা করেছে ভারত সেটা একদম চুপচাপ করেছে, সন্তর্পণে করেছে। আর সেই কারণেই মানি কন্ট্রোল এই ধরনের হেডলাইন করতে পারে যে পাওয়ার উইদাউট নয়েস। তোমরা নয়েস সৃষ্টি করো মশাই, পাওয়ার তোমাদের কতটুকু আছে? আমরা পাওয়ার দেখাই কিন্তু নয়েজ নয়। বলছে হাউ অ্যান ইন্ডিয়া ইউএই ইসরায়েল ব্লক ইজ কোয়াইটলি কাউন্টারিং পাকিস্তান ইসলামিক ন্যাটো পুশ এক্সপ্লেন। বুঝতে পেরেছেন? ভারতের ইউএই ইসরায়েল ব্লকই কিন্তু অ্যাকচুয়ালি এই হেডলাইনটা কবে হয়েছিল? 2026 জানুয়ারি মাসের 21 তারিখ এই আর্টিকেল করেছিল মানি কন্ট্রোল। বলছে ভারতের ইউএই এবং ইসরায়েলের সঙ্গে ব্লক পাকিস্তান আর তুরস্ককে ইসলামিক ন্যাটো তৈরি করার জন্য চাপ সৃষ্টি করেছে। আর সেই কারণেই আজকে এইটা আপনি দেখতে পাচ্ছেন, নাহলে দেখতে পারতেন না, কোনো দিনও হতো না। আর কি বলছে দেখুন, আর সেইখানে দাঁড়িয়েই কিন্তু ভারতের কি করণীয় হবে এই মুহূর্তে দাঁড়িয়ে, যখন সৌদির টাকা, তুরস্কের অস্ত্র, পাকিস্তানের পারমাণবিক শক্তি মিলিয়ে জোট গড়ার চেষ্টা একদম সফল হয়ে গেছে, এখানে বলা হচ্ছিল চেষ্টা, এখন সফল হয়ে গেছে, তখন পাকিস্তানের অর্থনীতি যখন দুর্বল, অভ্যন্তরীণ সমস্যা যখন বেশি, তখন উপসাগরীয় দেশ এতে সতর্ক রয়েছে। তুরস্ক যতই পাকিস্তানকে সাপোর্ট করুক না কেন, আশপাশের মানে বিশেষ করে আপনি গালফের কান্ট্রিগুলো, তারা তো আর পাকিস্তানকে সাপোর্ট করবে না। সৌদি যতই থাকুক ডিফেন্স প্যাক্টে, সৌদির আর কী ক্ষমতা রয়েছে মশাই? তাদের তো কোনো অস্ত্রশস্ত্রই নেই। তারা কত আর টাকা দেবে পাকিস্তানকে? ওই ভেঙে পড়া, দুমড়ে পড়া একটা দেশ, যারা টাকা নিয়ে, যারা ওপরে বসে রয়েছে শীর্ষ নেতৃত্ব, তারা নিজেদের পকেটে গুঁজে নেয়, আর দেশ যাক জলাঞ্জলে। এই তো চলছে পাকিস্তানে। তাদের পাশে কোন দেশ এসে দাঁড়াবে? সৌদিরও আর কত টাকা থাকতে পারে যে পাকিস্তানকে দিয়েই যাবে। তাই এই জোট কাগজে বড় হতে পারে, কিন্তু বাস্তবে অতি দুর্বল এবং অস্থির। এইটা মানি কন্ট্রোল গত জানুয়ারি মাসেই কিন্তু জানিয়ে দিয়েছিল, যদি আগামীতে কোনোদিনও এই জোট হয়ও সেটা কাগজেই থাকবে, বাস্তবে কখনো উঠে আসবে না। আর এখানে দাঁড়িয়েই ভারত এবং আরব আমিরাতস এবং ইসরায়েলের যে দিক, সেটা যদি আপনি দেখেন একদম চুপচাপ কাজ করছে। প্রযুক্তি থেকে শুরু করে গোয়েন্দা তথ্য, অস্ত্র বাণিজ্যের ভিত্তিতে সম্পর্ক, কোনো বড় স্লোগান বা ধর্মীয় আবেগ নেই, শুধু স্বার্থ ও সক্ষমতার ভিত্তিতে এগোচ্ছে। গ্রিস, সাইপ্রাসও ধীরে ধীরে এর কাছাকাছি আসছে। আমেরিকা এখন কম হস্তক্ষেপ করছে, তাই আঞ্চলিক দেশগুলো নিজেদের মতো জোট গড়ছে। পাকিস্তান এই জোট দিয়ে ভারতের বিরুদ্ধে চাপ তৈরি করতে এবং নিজেদের গুরুত্ব বাড়াতে চায়, কিন্তু তার দুর্বলতা এটাকে বাধা দিচ্ছে। সবাই জানে পাকিস্তান কত গরিব দেশ, সবাই জানে পাকিস্তানের যে শীর্ষ নেতারা কি করে, সাধারণ মানুষকে লুটে খায়। কি চলছে বালুচিস্তানে, কি চলছে খাইবার পাখতুনখোয়াতে, কি চলছে পাক অধিকৃত কাশ্মীরে, সেটা গোটা বিশ্ববাসী জানে।
গোটা বিশ্ব। আর সৌদি জানে না মশাই? সৌদিও জানে, তুরস্কও জানে। বলছে ভারতের পদ্ধতি বেশি বাস্তবসম্মত, শব্দ কম কাজ বেশি, তাই দীর্ঘমেয়াদে এটি বেশি টেকসই হতে পারে। তাই পাকিস্তানকে বলবো, এবং পাকিস্তানের দালালি করা কিছু বাংলাদেশে বসে থাকা লোকজনদের আমি বলবো, তোমরা চেঁচামেচি করে যাও, হইচই করে যাও, ইসলামিক ন্যাটো করে তুলকালাম করে যাও, যা খুশি তাই করে যাও, কিচ্ছু হবে না মশাই। ভারত যেটা করছে একদম চুপচাপ করছে, একদম চুপচাপ করছে। আর ভারতের এই পাওয়ার উইদাউট নয়েজের জন্যই আজকে এক মেরুতে এসে, একদম সামনের সারিতে এসে এই শেহবাজ শরীফ এবং এরদোগান হাতে হাত মেলাচ্ছেন গোটা বিশ্বকে দেখিয়ে, দেখুন আমরাও হাতে হাত মেলাতে পারি, আমরাও ইসলামিক ন্যাটো তৈরি করতে পারি। কিন্তু সেই ইসলামিক ন্যাটোতে কেন ইরান নেই, এই প্রশ্নটা কিন্তু আমি আবারও করব, বারবার করব। যতবার তোমরা ইসলামিক ন্যাটো নিয়ে হইচই করবে ততবার উঠে আসবে এই প্রশ্ন যে এই ইসলামিক ন্যাটোতে ইরান কেন নেই, আর এই ইসলামিক ন্যাটো কেন হলো সেটাও আপনাদের আশা করি এতক্ষণে বুঝিয়ে দিতে পেরেছি। যদি এরপরও কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই সেই গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। লাইক করবেন, ভিডিওটি সাবস্ক্রাইব করবেন, আর প্লাস নিউজ 24x7 দেখতে থাকুন রণক্ষেত্র। জয় হিন্দ, বন্দে মাতরম। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।